দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের শুরুতে এই শিরোনামগুলো জানিয়ে দেব। বন্দরনগরীতে গ্যাস সংকটের প্রভাব আবাসিক ও শিল্প কারখানাতে। সরবরাহ ঘাটতিতে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, ক্ষুব্ধ গ্রাহকেরা। গ্যাসের জন্য কষ্ট পাচ্ছি, ভাড়া মারতে পারতেছি না, তো আমরা কিভাবে ইনকামগুলো তুলবো, কিভাবে কিস্তি চালাবো? 10-20টা পাম্প মানে মনে করেন খুঁজতে অত এক পাম্পে দেয়, অত মনে করেন 210 টাকা দিচ্ছে, আবার কেউ গ্যাস নাই, বন্ধ 60টা ঘন্টা আসি, এখন যদি বলে যে গ্যাস নাই, খুব খারাপ লাগতেছে। চট্টগ্রামে নকশা না মেনেই নির্মিত হচ্ছে বহুতল ভবন। লালদিঘিতে সিডিএর অভিযানে ভাঙা হয়েছে কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ, জরিমানা আদায়। বন্দরনগরীতে পাওনা পরিশোধের দাবিতে সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি চরমে। শিরোনামগুলো দেখছিলেন আজকের চট্টগ্রামে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। চট্টগ্রামে এখনও কাটেনি গ্যাস সংকট। বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। নগরীর সবগুলো ফুয়েল স্টেশনের চিত্র এমন। গ্যাস সংকটে বন্ধ থাকায় গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। চালকদের অভিযোগ, গত মাসখানেক ধরে গ্যাসের তীব্র সংকট। মাঝে কয়েকদিন স্বাভাবিক হলেও গত এক সপ্তাহ ধরে আরো তীব্র আকার ধারণ করেছে। কখনো ঘন্টার পর ঘন্টা গ্যাসের অপেক্ষা, কখনো বা গ্যাস সংগ্রহে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটতে হচ্ছে তাদের। দূরপাল্লায় ভাড়া নিয়ে গেলে আমরা মানে ভয়ে মানে নিতে পারতেছি না, আসার সময় আবার গ্যাস পাই না, এভাবে মানে আমাদের যাবজ্জীবন কাটাইতে হয়। আমাদের ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট আছে। আমার একটা 9 বছরের প্রতিবন্ধী মেয়ে আছে, আরেকটা ছোট বাচ্চা আছে। আমি আজকে একটা সপ্তাহ সংসারে বাজার করতে পারতেছি না। যাই তো আমরা গ্যাসের জন্য কষ্ট পাচ্ছি, ভাড়া মারতে পারতেছি না, তো আমরা কিভাবে ইনকামগুলো তুলবো, কিভাবে কিস্তি চালাবো? এদিকে ঘন্টার পর ঘন্টা ফুয়েল স্টেশনে অপেক্ষায় থেকে আয় কমেছে সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী গাড়ি চালকদের। এতে পরিবারে নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। কষ্টের কোনো শেষ নাই, বেদনার কোনো শেষ নাই, কাকে জানাবো? 10-20টা পাম্প মানে মনে করেন খুঁজতে অত এক পাম্পে দেয়, অত মনে করেন 210 টাকা দিচ্ছে, আবার কেউ গ্যাস নাই, বন্ধ, তখন বসে থাকতে হয়। আমাদেরকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই। যে 60টা ঘন্টা আসি, এখন যদি বলে যে গ্যাস নাই, খুব খারাপ লাগতেছে। আমি যে সীমিত যে টাকাটা বেতন পাচ্ছি, তার চেয়ে অর্ধেক টাকা আমার চলে যাচ্ছে শুধু খালি গ্যাস নিতেই। বাড়ালেও তো এক হিসাব, না বাড়ালেও আরেক হিসাব। এখন মানুষের হয়রানি করা, এটা স্যার আমাদের পক্ষে এটা সম্ভব না। আর এই অবস্থা আমাদের স্যার গাড়িও চালানো সম্ভব না। রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, সরবরাহ ঘাটতির কারণে লাইনে দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকে না। এতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কখন আসবে ভাই, এটা তো কোনো নিশ্চয়তা নাই। আগে তো মানে ননস্টপ থাকতো, এখন তো এটা কোনো ইয়ে নাই। যখন আসবে তখন থেকে আমরা আবার দেওয়া শুরু করি। আমরা তো বসে রয়েছি দিবার জন্য। তার গ্যাস নেই আমাদের, অলরেডি আমাদের মিটারটা ডাউন। যখনই গ্যাস পাবো তখন আমরা গ্যাস দিতে পারবো, তার আগে কিছু বলতে পারতেছি না আমরা। এদিকে সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানা ও বাসাবাড়িতে। গ্যাস সংকটে অনেকের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। দোকান ও হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন অনেকে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের দাবি, মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ত্রুটির কারণে কমেছে গ্যাসের সরবরাহ। চট্টগ্রামে গ্যাসের দৈনিক চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ হচ্ছে অর্ধেকেরও কম। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। গ্যাস সংকটের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সহকর্মী জুবাইর রিফাত যুক্ত হয়ে আছেন। রিফাত, ফিলিং স্টেশনগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, সরবরাহ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? শাফিন, সরবরাহের যে বিষয়টি সেটি আসলে যে পরিমাণ আসলে দৈনিক চাহিদা তার অর্ধেকেরও কম আসলে গ্যাস সরবরাহ হচ্ছে, এবং সেটির যে বড় প্রভাব সেটি মূলত সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে আসলেই কিন্তু চোখে পড়ছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে আসলে যে দৃশ্যটি এখন দেখা যাচ্ছে, আমরা এখন যেই ফিলিং স্টেশনটিতে রয়েছি এটিতে মূলত সকাল 10টা পর্যন্ত আসলে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল। তারপর থেকে কিন্তু দেখা গেছে যে কোনো ধরনের গ্যাস আসলে দেয়া হচ্ছে না, এবং লাইনেও আসলে কোনো ধরনের
গ্যাস নেই। ফলত চালকদের যে ভোগান্তি সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মূলত বেশ কিছুদিন ধরে আসলে চট্টগ্রামে যে সংকট সেটি তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে এবং এখন কদমতলীর যেই 4 স্টার সিএনজি রিফিলিং স্টেশনে আমরা আছি, এটিতে একেবারে সিএনজি এবং গ্যাস চালিত অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর সারি কয়েক কিলোমিটার ছেড়ে গেছে এবং বাকি যেই রিফিলিং স্টেশনগুলো আছে সেগুলোরও প্রায় একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং অধিকাংশ গ্যাস রিফিলিং স্টেশন কিন্তু বন্ধ রাখা হয়েছে, যেহেতু স্বাভাবিকভাবেই সরবরাহের ঘাটতি রয়েছে, পাইপলাইনেও কোনো ধরনের গ্যাস নেই। সব মিলিয়ে যে সংকট সেটি একেবারে তুঙ্গে উঠেছে বলা চলে এবং এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা সিএনজি চালক, তারা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। স্বাভাবিকভাবে একদিকে যেমন তারা কোনো ধরনের ট্রিপ আসলে দিতে পারছেন না, অন্যদিকে মালিককেও যে দৈনন্দিন যে ভাড়াটি সেটিও কিন্তু বুঝিয়ে দিতে হচ্ছে এবং সব মিলিয়ে এই যে সংকটের প্রভাব সেটি শুধুমাত্র যেই সিএনজি গ্যাস রিফিলিং স্টেশনে পড়েছে তা নয়, সেটি পাশাপাশি বাসাবাড়িতেও দেখা গেছে যে একেবারে তীব্র সংকট গত দুদিন ধরে এবং শিল্প কলকারখানাতেও আসলে যে উৎপাদন নিয়মিত সেটিও কিন্তু বেশ ভালো মতনই ব্যাহত হচ্ছে। আর কর্তৃপক্ষের কথা যদি আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো কর্তৃপক্ষ এখন পর্যন্ত যেটি বলছে সরবরাহ স্বাভাবিক হবার এখন পর্যন্ত আসলে কোনো জোর নেই। শাফিন, এই ছিল সর্বশেষ খবরাখবর। রিফাত, ধন্যবাদ আপনাকে, জানাচ্ছিলেন বিস্তারিত। অবৈধভাবে নির্মিত বহুতল ভবনের ছড়াছড়ি চট্টগ্রামে, নকশা মানছেন না অনেকেই। এসব ভবন অপসারণে অবশেষে মাঠে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। আজ লালদিঘি এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলেছে অভিযান টিম। জরিমানা করা হয় মালিকদের। চট্টগ্রাম লালদিঘি পারে বহুতল এই ভবনটির নকশা অনুযায়ী পাশের ভবন থেকে 1.5 মিটার দূরত্ব ও ছাদের কার্নিশ রাস্তায় না নেয়া সহ প্রবেশমুখে 20 ফিট জায়গা রাখার কথা ছিল, কিন্তু নির্মাণের সময় তা মানেননি মালিকপক্ষ। সকালে বাণিজ্যিকভাবে অনুমোদন নেয়া ভবনটিতে অভিযান চালায় সিডিএর ভ্রাম্যমাণ আদালত। নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে ভেঙে দেয়া হয় বর্ধিতাংশ। মালিককে জরিমানা করা হয় 12 লাখ টাকা। 20 ফিট সামনে খালি রাখার কথা ছিল, পাশে 5 ফিট এবং সান্ডারল্যান্ডের জন্য জায়গা ছাড়ার কথা ছিল, সে সেগুলি ছাড়েনি। না ছেড়ে যেহেতু কাজ করছে, সেক্ষেত্রে আমরা এসে তাদের ব্যক্তিগত অংশের কিছু অংশ আজকে ভেঙে দিলাম। তাকে ম্যাজিস্ট্রেট মহোদয় 12 লক্ষ টাকা জরিমানা করেছে এবং তাকে একটা নির্দিষ্ট টাইম 1 মাস সময় দিয়েছে যে এর মধ্যে উনি ব্যক্তিগত অংশ নিজ উদ্যোগে ভেঙে দিবেন। এরপর মাস্টার প্ল্যানে হেরিটেজ ঘোষণা করা আশকার দিঘির একাংশ দখল নিয়ে নির্মাণ কাজ পরিচালনা করা এই ভবনটিতে অভিযান চালায় সিডিএ। অভিযোগ, অনুমোদন না নিয়ে নির্মাণ কাজ করছিলেন ভবন মালিক। ভবনটির বেশ কিছু অংশ ভেঙে নির্মাণ কাজ বন্ধ ঘোষণার পাশাপাশি সিলগালা করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। পারে কোনো অবস্থা নকশা অনুমোদন পাবে না, এটা সংরক্ষিত জায়গা। আজকে দিকে পার এখানে ও অবৈধভাবে করছে, অবৈধভাবে বিল্ডিংটা বাঁকার কাজ করছি। পাশাপাশি নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা আরও ভবনের বর্ধিতাংশ ভেঙে দেয় অভিযান টিম। চট্টগ্রামে নকশা না মেনে নির্মিত ভবনের সংখ্যা শত শত। পর্যায়ক্রমে সব বর্ধিতাংশ ভেঙে দেওয়ার ব্যাপারে অনড় সিডিএ। তবে দোষ স্বীকার করতে নারাজ ভবন মালিকরা। নির্মাণ কাজে কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি তাদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকেও মনিটরিংয়ের আওতায় আনা হবে, এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন প্রতিমন্ত্রী। জানান, প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীলতা, কর্মপরিবেশ ও জবাবদিহিতাকে নতুন নীতিমালায় গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। রেজিস্ট্রেশন ছাড়া সকল বিদ্যালয় বা বিদ্যালয়ের ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন, বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। পোশাক কারখানা বন্ধ করার নোটিশ দেখে চট্টগ্রামে বিক্ষোভ করেছে শ্রমিকরা। পাওনা পরিশোধের দাবিতে কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় সড়কের উভয় পাশে সৃষ্ট দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।
চলতি মাসের বেতন, বকেয়া টাকা এবং বেনিফিট আদায়ের দাবিতে সকালে আতুরার ডিপো এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ইত্যাদি জিন্স নামে পোশাক কারখানার কয়েকশো শ্রমিক। এতে সড়কের দুপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। শ্রমিকদের অভিযোগ, পাওনা বুঝিয়ে না দিয়ে কারখানা বিক্রি করে দিয়েছে মালিক। নতুন মালিক পুরনো শ্রমিক রাখবে কিনা তাও নিশ্চিত নয়। দীর্ঘদিন চাকরির পর বেনিফিটের দাবিতে তারা সড়ক অবরোধ করেছে বলে জানায় বিক্ষুব্ধ শ্রমিকরা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কেউ 2 বছর চাকরি করছে, কেউ 5 বছর চাকরি করছে। ওদের আমরা মালিকের কাছে, ওনার কাছে একটা পাওনা আছি, অন্য মালিকের কাছে বিক্রি করে দিছে। ওই মালিক আমাদেরকে ভবিষ্যতে রাখবে কি রাখবে না ওটা ওই মালিকের সিদ্ধান্ত। আমরা 120 দিনের টাকা লাগবে, উনি আমাদেরকে বুঝিয়ে দিবে, আন্দোলন মিটিয়ে দিব শেষ। উনি একবার বলতেছে তোমরা রিজাইন দাও, রিজাইন দিলে তোমাদের টাকা দিব। রিজাইন নিছে, উনি রিজাইনের কাগজ ছিঁড়ে ফেলছে। আমরা গাড়ি ঘোড়া চলতে দেব না, জনগণকে আপ ডাউন করতে দিব না যতক্ষণ আমাদের দাবি না মানবে। বিক্ষোভের সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশকে মালিকপক্ষ জানায় ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত থাকলেও শ্রমিকদের কথা ভেবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। কিন্তু এই সিদ্ধান্তে আস্থা রাখতে না পেরে শ্রমিকরা সড়কে নেমেছে বলে দাবি পুলিশের। আমাদের ফ্যাক্টরিতে গুজবের সরাসরি, কারণ এগুলো হয়েছে ভুল বুঝে আর কিছু না। আমি নিজে স্বীকার করছি যে ঠিক আছে, আমরা ওই সব কিছুই আগের মতো চলবে। অতীতে যদি তারা বিশ্বস্তভাবে শ্রমিকদের সঙ্গে সম্পর্কগুলো মেনটেন করতেন, তাহলে আজকে তাদের মধ্যে এই আস্থার অভাবটা তৈরি হতো না, যে কারণে তাদেরকে বারবার মালিক বলতেছেন তারা আস্থায় নিতে পারছেন না। এদিকে কয়েক ঘন্টা সড়ক অবরোধের কারণে উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন পথচারীরা। আমার যাইতে দিতেছে না, আমি রিকোয়েস্ট করছি যে আমার দুধের গাড়ি, আমার 7 দিন মতো মেয়াদ দুধের, মানে এরা ছাড়তেছে না, এরা পুরোটাই লক করে চেয়ে দিয়েছে। এখন আমি তো যাইতে পারতেছি না, মাল না যে আমাদের সারাদিন এসি ছেড়ে বলছে কোম্পানি আমার এটা দেখবো না। সকাল থেকে জাম, এখানে আমরা গাড়ি চালাতে পারতেছি না এবং হরান। এখানে আমরা অনেক দূর থেকে হেঁটে আসতে হচ্ছে, এই ভোগান্তির কারণে সবাই অনেক কষ্ট পড়ে গেছে। আমাদের জন্য এটা মানে ভোগান্তি, যে আমাদের কাজ আছে, এখন কাজ আমাদের হেঁটে যেতে হচ্ছে। পরে মালিকপক্ষ পুলিশের আশ্বাসে বিকেল 4টায় শ্রমিকরা সড়ক ছেড়ে কাজে যোগ দেয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। এই সময় বিভিন্ন স্লোগান দেন তারা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় শেষ হয় শোভাযাত্রাটি। পরে সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ভূমিকা পালন করছে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। রাঙামাটিতে গেল কয়েকদিনের ব্যবধানে প্রায় সব ধরনের শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ক্রেতাদের অভিযোগ, পণ্যের মূল্য তালিকা না থাকায় বিক্রেতারা নিজেদের মতো করে দাম নির্ধারণ করছেন। যে পরিমাণ পণ্য আগে কেনা যেত একই টাকায় এখন তার চেয়ে অনেক কম পণ্য পাওয়া যাচ্ছে। তবে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও পাহাড়ি এলাকায় পণ্য আনার অতিরিক্ত খরচের কারণে খুচরা বাজারের প্রভাব পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি থেকে সহকর্মী শামসুল আলম যুক্ত হয়েছেন। শামসুল, নিত্যপণ্যের দাম বাড়লো কেন? বাজারে সরবরাহ কম? আপনারা জানেন যে দেশের উন্নয়ন রাস্তানের নিয়ে কিন্তু রাঙ্গামাটি তো যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু হু করে কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা আজকে রাঙ্গামাটি জেলা শহরের মধ্যে বনরূপ পার্ক, কবরছড়ি এবং রিজার্ভ বাজার এলাকা এবং রাজবাড়ির এলাকাতে যে বাজারগুলো বসে সেসব বাজারে আমরা গিয়েছি। সেখানে আমরা যেমনটি দেখেছি, সেখানে যে সবজি বাজারে দেখলাম যে গত সপ্তাহে যে সবজি 80 টাকা বিক্রি হতে, সেই সবজি এই সপ্তাহে সেটা 100 টাকা এবং 100 টাকার উপরে সেই সবজি এখানে বিক্রি করা হচ্ছে। তাছাড়া এখানে যে ডাউল চাউল যে সব নিত্যপ্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে, সেই জিনিসপত্রগুলোতেও কিন্তু প্রত্যেকটি জিনিসপত্র কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানকার যে ক্রেতারা রয়েছে, ক্রেতা সাধারণ যারা রয়েছে, তারা কিন্তু বলছেন যে
যে প্রশাসন রয়েছে এখানে প্রশাসনের মনিটরিং না থাকার কারণে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা তাদের ইচ্ছে মতো কিন্তু এখানে যারা ক্রেতা রয়েছেন ক্রেতাদের কাছ থেকে কিন্তু তারা দাম হাতিয়ে নিচ্ছে, যার ফলে তাদের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে ক্রেতাদের পক্ষ থেকে যদি প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হয় তাহলে এই বাজারে যে এখন এই উদ্যোগটি যে দাম বিভিন্ন জিনিসপত্রের দাম সেটা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে তারা জানিয়েছে। তাছাড়া আজকে আমরা দেখেছি যে আপনি জানেন যে এই যে পাহাড়ি এলাকার মধ্যে এখানে উৎপাদিত যে শাকসবজিগুলো রয়েছে সেই শাকসবজিগুলো কিন্তু বাজারের মধ্যে কিন্তু অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। যারা বিক্রেতা তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে এই যে পরিবহন খরচ বৃদ্ধি হওয়ার কারণে, তাছাড়া যে সম্প্রতি যে বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের বন্যার কারণে অনেক এলাকাতে যে আপনার কৌশল জমিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এসব এলাকার থেকে এইসব জিনিসপত্র কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে বলে তারা জানিয়েছে। এই ছিল রাঙ্গামাট থেকে আমার কাছে সর্বশেষ। শামসুল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী শামসুল আলম যুক্ত হয়েছিলেন রাঙ্গামাটি থেকে। এদিকে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক 24 জেলেকে ফেরত এনেছে বিজিবির দীর্ঘ প্রচেষ্টার অংশ হিসেবে আরাকান আর্মির সম্মতিতে সকালে একটি প্রতিনিধি দল নাফ নদীর শূন্য রেখায় গেলে ওই 24 জেলেকে হস্তান্তর করা হয়। পরে তাদের কক্সবাজারের টেকনাফ জেটি ঘাটে ফেরত পাঠানো হয়। বিজিবি জানিয়েছে জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত স্থান এবং জেলখানায় সাজা দিয়ে আটক অবস্থায় রাখা হতো। এমন পরিস্থিতিতে মানবিক বিবেচনাকে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। রাঙ্গামাটিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে 15 জনকে আটক করেছে পুলিশ। 24 ঘন্টায় কোতোয়ালি থানায় রিজার্ভ বাজার ও মাঝের বস্তি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় 101 লিটার চোলাই মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ জানায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে 11 জন এবং মারামারি মামলায় 2 জনকে আটক করা হয়। এছাড়াও রাজস্থলীতে চোলাই মদ সহ আরও 2 জনকে আটক করা হয়। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি সেনা জোন জানায় গতরাতে বাইন্যাছোলা আর্মি ক্যাম্পের একটি টহল দল ধুরুং খালে অভিযান পরিচালনা করে। এ সময় নদী পথে ভাসিয়ে মালিকবিহীন অবস্থায় মজুত করা বিভিন্ন প্রজাতির 250 পিস গোল কাঠ ও 400টি বাঁশ জব্দ করা হয়, যার মূল্য আনুমানিক 15 থেকে 16 লাখ টাকা। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম জালাল আহমদ চৌধুরীর জীবনী গ্রন্থ কক্সবাজারের বাতিঘর বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। দুপুরে কক্সবাজারের অরুণোদয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জীবনী গ্রন্থ নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, জালাল আহমদ চৌধুরী ছিলেন জনদরদী মানুষ। তার আদর্শ, রাজনীতি, সামাজিক জীবন ও তার কর্মকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব তাৎপর্য শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় আলোচকরা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশিত পথ অনুসরণের বিকল্প নেই। মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে চরিত্র গঠনের আহ্বান জানান তারা। বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম আয়োজিত এই গোলটেবিল বৈঠকে সুফি গবেষক ও বিভিন্ন দরবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গাউসিয়া কমিটি কাউখালী উপজেলা শাখা ও তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে এ অনুষ্ঠান হয়। এ সময় মাদ্রাসার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, পবিত্র রবিউল আউয়াল ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। আধুনিক যন্ত্র ব্যবহার করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামে। হাটহাজারী উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে প্রথমবারের মতো রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে এসব চারা রোপণ করা হয়। এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও কৃষি যন্ত্র ব্যবহারে
অংশ হিসেবে এই উদ্যোগ বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ সময় হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা, ব্রিজ স্যাটেলাইট স্টেশনের বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কৃষকরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।